কলকাতা থেকে প্রায় ১৫ মাইল পশ্চিমে রায়পুর গ্রাম। গ্রামের মাঝখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে পুরনো দোতলা বাড়িটা। খোলা উঠোন, টানা বারান্দা আর পাশাপাশি কয়েকটি ঘর নিয়েই তার সমস্ত পরিচয়। আর এই অল্প পরিসরের মধ্যেই গড়ে উঠেছে এক যৌথ সংসারের বহুদিনের বসতি। সেই বাড়ির এক ছাদের নিচেই পাশাপাশি বাস করছে শিবনাথ, তার ছোট ভাই অরিন্দম আর তাদের ২ গৃহিণী। অরিন্দম শিবনাথের জেঠতুতো ভাই হলেও তাকে নিজের দাদার চেয়েও বেশি শ্রদ্ধা ভক্তি করে। শিবনাথ অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ। সংসারে ঝগড়া বিবাদ এড়িয়ে চলাই তাঁর স্বভাব। অনেক সময় অন্যায় চোখে পড়লেও তিনি প্রতিবাদ করেন না। সংসারের শান্তিটুকু অটুট রাখার জন্য নীরবে সব কিছু সহ্য করে যান। কিন্তু মানুষের অতিরিক্ত সহনশীলতা অনেক সময় দুর্বলতার কারণ হয়ে দাঁড়ায়। শিবনাথের ক্ষেত্রেও তেমনি এই নরম স্বভাবই হয়ে ওঠে তার স্ত্রী মন্দাকিনীর সবচেয়ে বড় সুযোগ। মন্দাকিনী প্রবল স্বার্থপর, তীক্ষ্ণভাষী এবং ভীষণ হিসেবি প্রকৃতির নারী। নিজের স্বার্থের সামনে আত্মীয়তা, ভালোবাসা কিংবা সম্পর্ক কোনো কিছুরই মূল্য দেন না। তবে সেই স্বভাব সবসময় প্রকাশ পায় না। যতদিন অরিন্দমের রোজগার ভালো থাকে ততদিন সংসারেও শান্তির আবরণ লেগে থাকে। মন্দাকিনীর মনে ঈর্ষা থাকলেও মুখে থাকে মিষ্টি ব্যবহার। কারণ অরিন্দমের উপার্জনের টাকাতেই সংসারের অধিকাংশ খরচ নির্বিঘ্নে চলে। এমনকি শিবনাথের উপার্জিত সমস্ত অর্থ শেষ পর্যন্ত তার হাতেই এসে জমা পড়ে। কিন্তু সংসারের সুখ কি আর চিরকাল একরকম থাকে? যেদিন থেকে অরিন্দমের আয়ের পথ প্রায় বন্ধ হয়ে এলো, সেদিন থেকেই মন্দাকিনীর মুখোশ খুলে পড়ল। এতদিন যাকে আপনজন বলে মনে হয়, আজ তিনিই যেন তার চোখে বাড়তি বোঝা। সংসারের খরচ মেটাতেই যখন হিমশিম খেতে হয়, তখন সঞ্চয়ের কথা ভাবাটাও বিলাসিতা। এখন স্বামীর সামান্য অর্জন সঞ্চিত হওয়া তো দূরে থাক, তাতে সংকুলান হওয়াও দুর্ঘট। এবং এটাই স্বার্থ সর্বস্ব বড় বউ মন্দাকিনীর অসহ্য হয়ে উঠল। ফলে সংসারে দেখা গেল অশান্তি। আগে অরিন্দম দালালি করত এবং তাতে বেশ ভালোই রোজগার হতো। তখন কলকাতায় বাড়ির দাম ক্রমশ বাড়ছিল। সেই লোভে এসে কিছু কম দামে একটা বাড়ি নিজের নামে বায়না করে। তার পরিকল্পনা ছিল কয়েকদিন পরে দাম আরও বাড়লে বাড়িটা বিক্রয় করে মোটা লাভ করবে। কিন্তু ভাগ্য সহায় হলো না। বাড়ির দাম বাড়ার বদলে উল্টে কমে গেল। অনেকেই তখন তাকে বাড়িটা বিক্রি করে দেওয়ার পরামর্শ দিল, কিন্তু অরিন্দম কারো কথা শুনল না। এই সময় মন্দাকিনী তার কোনো আত্মীয়ের পরামর্শ অনুসারে প্রস্তাব করল যে অরিন্দমের সমস্ত সম্পত্তি বেনামি করে রাখা উচিত। কারণ যদি বায়না করা বাড়ির জন্য কোনো মামলা মোকদ্দমা হয়, তাহলে সম্পত্তি রক্ষা করা সহজ হবে। এই পরামর্শ অরিন্দমের মনোমত না হলেও সবার মতানুসারে সে সম্মত হল এবং নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও নিজের সম্পত্তি বড় বধূ মন্দাকিনীর নামে বেনামি করে দিল। কিছুদিন পর বাড়ির মালিক শিবশঙ্করবাবু বাকি টাকাটা দিয়ে রেজিস্ট্রি করে নেওয়ার জন্য অরিন্দমকে তাগাদা দিতে লাগলেন। কিন্তু তখন বাড়ির দাম অনেকটাই পড়ে গেছে। তার হাতে এত টাকা ছিল না যে বাড়িটা কিনে নিতে পারে। অরিন্দম সব কথা খুলে বলতেই শিবশঙ্করবাবু হিসেব করে দেখলেন বায়নার সময়কার দাম আর বর্তমান দামের মধ্যে প্রায় ২০,০০০ টাকার পার্থক্য। অরিন্দমের সততা আর অসহায় অবস্থা দেখে তিনি মাত্র ১০,০০০ টাকা নিয়েই তাকে দায়মুক্ত করতে রাজি হলেন। আর এই ১০,০০০ টাকা জোগাড় করতে অরিন্দমের সারা জীবনের সঞ্চয় এবং তার স্ত্রী জ্ঞানদার সমস্ত গয়না বিক্রি করতে হলো। সব শেষে তাদের সম্বল রইল মাত্র ৪০ টাকার কেরানির চাকরি। এদিকে এই ঘটনার পর থেকেই বড় বউয়ের মনে একটাই চিন্তা, কিভাবে অরিন্দমদের বাড়ি থেকে সরানো যায়। তাহলেই আর কোনো বাধা ছাড়াই সমস্ত সম্পত্তি একাই ভোগ করা যাবে।
অরিন্দম ও জ্ঞানদার ছোট্ট সংসার ছিল। সংসারে অভাব নেমে এলেও জ্ঞানদা কখনো বিলাসিতার কথা ভাবেনি। কিন্তু অভাবের থেকেও বড় হয়ে উঠেছিল তার প্রতিদিনের অপমান, বড় বউ মন্দাকিনীর কটূক্তি, আত্মীয় স্বজনের অবহেলা আর নিজের ঘরেই পরের মতো বাস করার যন্ত্রণা। দিনে দিনে তার অসহ্য হয়ে উঠছিল। অপমানের প্রতিশোধ কি অপমান দিয়েই নেওয়া যায়, নাকি এমনও প্রতিশোধ থাকে যেখানে প্রতিপক্ষ মাথা নত করতে বাধ্য হয় নিজের বিবেকের কাছে? নমস্কার, আপনারা শুনছেন গল্প একান্তে। একান্তে গল্প শোনার আদর্শ ঠিকানা। শুনছেন সাহিত্যিক সতীপতি বিদ্যাভূষণের কলমে এক মধ্যবিত্ত যৌথ সংসারের গল্প, প্রতিশোধ। চলুন বাকিটা শোনা যাক। সেদিন রবিবার। পাশের এক ধনীর বাড়িতে নিমন্ত্রণ ছিল। বহুদিন পর একটু বাইরে যাওয়ার সুযোগ পেয়ে জ্ঞানদা ভাবল অন্তত কয়েক ঘন্টার জন্য হলেও মনটা অন্যদিকে থাকবে। কিন্তু ভাগ্য যেন সেখানেও তাকে অপমানের হাত থেকে রক্ষা করতে পারল না। নিমন্ত্রণ বাড়ি থেকে ফিরে এসে জ্ঞানদা তার ঘরে প্রবেশ করে বললে, গলায় দড়ি, আমার গলায় দড়ি, কেন মরতে আমি সেখানে গেলাম? জ্ঞানদার তীব্র কণ্ঠস্বর শুনে অরিন্দম বিস্মিত হয়ে তার দিকে তাকাল। শুধু তোমার কথায় নেমন্তন্ন খেতে গিয়ে কি অপমানটাই সহ্য করে এলাম। কিছুই বুঝতে না পেরে অরিন্দম একটা হাই তুলে বললে, ব্যাপারটা কি? যত রাগ সবশেষে আমার উপরেই ঝাড়ছো দেখছি। তুমি তো বড় লোকের বাড়িতে নেমন্তন্ন খেতে গিয়েছিলে, লুচি, সন্দেশ, দই, ক্ষীর। পোড়া কপাল লুচি সন্দেশ খাওয়ার, লুচি তো কখনো খাইনি। আজই না হয় এমন অবস্থা। তুমি তো জানো এই সেদিনও এই দুখানা হাতে লুচি তৈরি করে জি চাকরকেও খাইয়েছি। আজ কিনা ক্ষান্ত পিসি বলে আমার পোড়া কপাল, আমি মরতে খেতে গিয়েছিলুম। বলি ব্যাপারটা কি, তাই না হয় ছাই খুলে বলো। বলবো কি আমার মাথার মুন্ডু? আমি খেতে বসেছি, এমন সময় ও পাড়ার ব্রজমোহন বাবুর পরিবার এলো খেতে। বড় মানুষের বউ এসেছে, আর কি রক্ষে আছে, সকলে সেই দিকেই ঝুঁকে পড়ল। দেখতে পাচ্ছ তো এই রোগা ছেলেটাকে ঘরে রেখে গিয়েছি, কাজেই তাড়াতাড়ি করছি। সেই জন্য ক্ষান্ত পিসিকে বললুম যে আমার ছেলেটার অসুখ, একটু তাড়াতাড়ি যেতে হবে। আর যায় কোথা, সে বলে বসলো, ওরে বাবারে কি হা ঘরে, একটু তর্স হয় না, লুচি কখনো চোখে দেখেনি কিনা। এই কথা শোনা মাত্রই আমি আর কোনো দিকে না চেয়ে শটান বাড়ি চলে এসেছি। মুহূর্ত মাত্র অরিন্দমের চোখে যেন একটা তীব্র ক্ষোভের আর বিরক্তির চিহ্ন ফুটে উঠল। পর মুহূর্তেই নিজেকে সামলে একটু হেসে সে বললে, বেশ অবাক ব্যাপার তো, তুমি চলে এলে কেউ কিছু বলল না? এসেছিল গিন্নি একবার, তা আমি ছেলের অসুখের কথা বলেই চলে এসেছি, আর তো দাঁড়াইনি। তাই এতে আমার অপরাধটা কি, তাই একবার বলো। অরিন্দম মৃদু হেসে বললে, আমি তো দেখছি তোমারই অন্যায়। আমারই অন্যায়? হ্যাঁ, শুধু অন্যায় নয়, মস্ত অপরাধ। আমার অপরাধ? কি অপরাধ তা একবার শুনি। অপরাধ একটা তো নয়, একাধিক। ওসব পণ্ডিতি কথা ছেড়ে দিয়ে আমার যে কি অন্যায় সেইটে সোজা কথায় বলো। প্রথম ও প্রধান অপরাধ হচ্ছে তোমার ওই চটা ওঠা রুলি দুগাছা হাতে দিয়ে যাওয়া। তোমার গায়ে সাবেকের মতো যদি গয়না থাকতো, তাহলে ক্ষান্ত পিসি কেন, ওই ব্রজমোহন বাবুর পরিবারই কি তোমাকে অগ্রাহ্য করতে পারত? আর দ্বিতীয় অপরাধ এই যে ওই রকম অবস্থাতে তোমার উচিত ছিল চুপচাপ বসে দয়া করে যখন যা দেয় তাই খাওয়া। তা নয়, তুমি আবার কিনা খাবারের জন্য তাড়া দিয়েছ, আবার তাও কিনা যখন তারা ওই বড় মানুষের বোর খাতির করছে তখন। এসব তোমার অপরাধ নয়। জ্ঞানদা গলায় আঁচল দিয়ে হাত জোর করে বললে, হ্যাঁ, আমি আমার অপরাধ স্বীকার করছি, কিন্তু এর দণ্ড দিতেও তো তারা ছাড়েনি। তা কি কেউ ছেড়ে থাকে? দেখো,
এইরকম ঘরে বাইরে লাঞ্ছনা আমার আর সহ্য হয় না। এর একটা বিহিত করো। বাইরে আজ যা হয়েছে, ঘরে এর চতুর্গুণ হবে তা আমি তোমায় বলে রাখছি। এই সুযোগ দিদি ছাড়বে না। বিনি অপরাধে যা করে তার তো কথাই নেই, আজ আবার ছুতো পেয়েছে। এমন সময়ে বাইরে বড় বউয়ের খনখনে গলার আওয়াজ শোনা গেল। এমন বেহায়া বউ বাপু বাপের জন্মে দেখিনি। তেজ কি যেন সিরাজউদ্দৌলা, ওই তেজেই তো সব গেছে। এখনো হয়েছে কি? ও যদি ভাতে হাত দিতে। দেখো দিদি, এমনি যা খুশি বলো, কিন্তু ওই অকথা কুকথাগুলো বলো না। কেন, ভয় কি? তোকে ভয় করে আমায় এ বাড়িতে থাকতে হবে নাকি? আলো, ভয় তুমি দুনিয়ার কাউকে করো না, সে কথা গা শুদ্ধ সবাই জানে। আমি সে কথা তোমায় বলিনি। আমি শুধু এই কথা বলছি যে গালমন্দটা করো না। কেন রে, তোর খাই না তোর পরি যে তোর কথা শুনতে হবে? তোমাকে কথা যে শোনাতে পারবে সে এখনো মার গর্ভে আছে। বটে, আমি বড় মন্দ আর তুই বড় সাধু, তাই না? যত বড় মুখ নয় তত বড় কথা, মরণ। এতক্ষণ ক্ষান্ত পিসি এক পাশে চুপ করে দাঁড়িয়েছিল। এখন অগ্রসর হয়ে বললে, এ কথাটা তোমার ভালো হয়নি ছোট বউ। হাজার হোক বড় যা, গুরু নোক। বড় বউ গালে হাত দিয়ে বললে, অবাক করলে তুমি পিসি। ভাসুরকেই বড় গ্রাহ্যি করে, তা আমি তো কোন দাসী বাঁধি? ক্ষান্ত পিসি হাত নেড়ে বললে, অরিন্দম বাড়িতে এলে তাকে বলে দিও সে নিজের মেয়ে ছেলেটাকে শাসন করুক। ওই তো মেনি মুখ মিনসে ঘরে বসে রয়েছে, দিক না এসে মেয়ে ছেলেটার মুখখানা পাশের ওপর ঘষে। কানের মাথা তো খায়নি যে শুনতে পাচ্ছে না। অরিন্দম ঘরে আছে শুনেই ক্ষান্ত পিসি একেবারে চুপ করে গেলেন। কারণ এই কদিন আগেও অরিন্দম নিজের চরম দুঃসময়ের মধ্যেও তাকে অনেক সাহায্য করেছে। পোড়া ঘর ছাইয়ে দেওয়া থেকে শুরু করে আরও কত কি। সেসব পুরনো কথা মনে পড়তেই তিনি আর কিচ্ছু বলতে পারলেন না। ক্ষান্ত পিসির মনোভাব বুঝতে বড় বউ মন্দাকিনীর একটুও দেরি হলো না। সে তীব্র শ্লেষের সাথে বললে, কি গো পিসি, একেবারে যে চুপ করে গেলে? তা নয় বাছা, এই ঘরের দরজা ভুলে খুলে রেখে এসেছি তো, পোড়া কপাল আমার। বলেই বোধ করি বা সেই পোড়া কপাল শুধরাবার জন্যই পিসি তাড়াতাড়ি চলে গেল। বড় বউ জ্ঞানদাকে লক্ষ্য করে আবার বললে, দূর হয়ে যা, দূর হয়ে যা। কবে তোরা এখান থেকে যাবি? কেন যাব? বাড়ি তোমার একলার নাকি? আমরা বানের জলে ভেসে এসেছি না। বাড়ি আমার কিনা আদালতে তা লেখা আছে, জানিস নি? জানি, কিন্তু এটাও জানি যে সেটা কেবল তোমারই কৌশলে তোমার নামে বেনামি। তবে রে বজ্জাত মেয়ে ছেলে, বেনামি? দূর হ, দূর হ বলছি। আজ রাত্রির পের ভাতের সঙ্গে সঙ্গে যদি না দূর হবি তো তোর বেটার মাথা খাবি। ছোট বউ দুই হাতে কান দুটো চেপে ধরে ঝড়ের মতো ঘরের ভেতর প্রবেশ করেই স্বামীর পায়ের ওপর উপুর হয়ে পড়ে মাথা খুঁড়ে খুঁড়ে বললে, আর একদিন যদি আমাকে এখানে থাকতে হয়, আমি এমনি করে তোমার পায়ের গোড়ায় মাথা ঘুরে মরবো, বলে দিচ্ছি। অরিন্দম জ্ঞানদাকে আশ্বাস দিল বটে, কিন্তু কি উপায়ে যে তা সম্ভব হবে তা সে ভেবে পেল না। বর্তমানে তার অবস্থা যেমন, তাতে কলকাতায় গিয়ে ভদ্রভাবে বাস করা এক প্রকার অসম্ভব। অথচ এভাবে এ স্থানে বাস করাও যায় না। নিজের পৈতৃক বাড়িতে পরবাসী হয়ে থাকা যে কেমন কষ্টকর তা সে হাড়ে হাড়ে বুঝেছিল। নিজে সে দিনের অধিকাংশ সময়ই বাইরে বাইরে কাটাতে পারে, কিন্তু জ্ঞানদার তো উপায় নেই। সুতরাং তাকে অহরহ নির্যাতন সহ্য করতে হয়। বিশেষ করে যখন অরিন্দম বাড়িতে না থাকে, তখনই আক্রমণটা পূর্ণ মাত্রায় হয়। সেদিন সন্ধ্যের পর অরিন্দম কলকাতা থেকে ফিরতেই জ্ঞানদা তাকে জিজ্ঞেস করল, হ্যাঁ গো, বাড়ি ঠিক করে এলে? ঠিক তো করে এলুম, কিন্তু
সেখানে তুমি থাকতে পারবে কি? বড় কষ্ট হবে তোমার। দেখো, একটা কথা আছে জানো তো, সুখের চেয়ে স্বস্তি ভালো। এ কথাটা কিন্তু খুব সত্যি। কথাটা শুনতে তো বেশ, বলতেও ভালো, কিন্তু কাজে করা বড় কঠিন বউ। কিচ্ছু কঠিন নয়, এখানের এই বাক্য যন্ত্রণা আর সহ্য হয় না। অরিন্দম একটু রেগে বললে, আমি তখন বেনামি করতে রাজি হইনি। তোমরা সবাই মিলে আমার ইচ্ছার বিরুদ্ধে কাজটা করালে। এখন সে পাপের প্রায়শ্চিত্ত তো করতে হবে। টাকা গয়না সবই গেল, সঙ্গে সঙ্গে পৈতৃক সম্পত্তিও গেল। পরকে ফাঁকি দেবার মতলব করলেই এই ফল হয়। বলতে বলতেই অরিন্দমের একটা প্রবল দীর্ঘশ্বাস পড়ল। জ্ঞানদা লজ্জায় একেবারে মরে গেল। সে হাত জোর করে বললে, আমার সে অপরাধ 100 বার স্বীকার করছি, আর তার ফলও ভোগ করছি। কিন্তু এখানে আর না, যত কষ্টই হোক এখান থেকে যেতেই হবে। কিন্তু চলবে কেমন করে? মাইনে তো এই মোটে 40 টাকা, তাতে ঘর ভাড়াই বা দেব কি, আর নিজেরাই বা খাবো কি? এখানেই বা কোন তোমার জমিদারির আয় আছে যে চলছে? দিদি তো আঁশ ধুয়ে আঁশের জলও দেয় না। তা বটে, তবে কি জানো, যতই কষ্ট হোক জন্মভূমি তো, তার তো একটা মায়া আছে। জন্মভূমি তো আমরা একেবারে ছেড়ে চলে যাচ্ছি নে। অবস্থা ফিরলেই আবার আমরা দেশে আসব। আর অবস্থা ফিরছে? কেন ফিরবে না? তুমি তো আর বুড়ো হওনি। কিন্তু এভাবে ডেলি প্যাসেঞ্জারি করলে কোনো দিনই অবস্থা ফিরবে না। বরঞ্চ কলকাতাতে থাকলে সকালে বিকেলে যে সময় পাবে, সেই সময়ে দালালি করলে নিশ্চয়ই কিছু পাবে। বিশেষ এই কাজটা তুমি যখন জানো। অরিন্দম এই কথায় প্রথমটা কিছুটা উৎসাহিত হল, কিন্তু পরক্ষণেই তার মুখে বিষাদের ছায়া নেমে এলো। এই কাজ আমি জানি তা সত্য, চেষ্টা করলে কিছু একটা পেতেও পারি, কিন্তু সেই ব্যাপারের পর তো আর পরিচিত কারোর সঙ্গে দেখা করতে মাথা কাটা যায়। মাথা কাটা যাবে কেন? তুমি তো কাকেও ফাঁকি দাওনি, বরং নিজেই সর্বশান্ত হয়েছ। তুমি যদি তাকে টাকা না দিতে, তাহলেও না হয় লজ্জার একটা কারণ থাকত। অরিন্দম কিছুক্ষণ চুপ করে থেকে বললে, তা তুমি বলছো ব্যাপারটা মন্দ নয়। বেশ, তোমার কথাই তাহলে কি বলে শিরোধার্য। জ্ঞানদা খুশি হয়ে বললে, যাও, আর ঠাট্টা করতে হবে না। ঘর ভাড়া কত লাগবে? 8 টাকা। তা দেখো, তোমাকে তো মাসে প্রায় 6 টাকা গাড়ি ভাড়াই দিতে হয়। তাছাড়া মাঝে মাঝে ট্রাম ভাড়াও আছে। তবে আর এমন বেশি কি? বেশি অবশ্যই নয়, কিন্তু সেখানে বাস করতে পারবে কিনা সেইটাই ভাবনার কথা। আমি ঠিক পারবো গো, ঠিক পারবো, তুমি দেখে নিও। অরিন্দম এর আর কোনো উত্তর দিল না, চুপ করে রইল। পরদিন অরিন্দম যখন মোট ঘাট বেঁধে বের হবার উদ্যোগ করছে, তখন শিবনাথ এসে তাকে জিজ্ঞেস করল, এসব আবার কি রে? অরিন্দম লজ্জিতভাবে উত্তর দিল, কলকাতায় একটা বাসা করলাম দাদা। কেন? যাতায়াত করা বড় কষ্টকর হচ্ছে, আর পেরে উঠছি নে। শিবনাথ কি যে বুঝল বলা যায় না, কেবল নিঃশ্বাস ফেলে বললে, বেশ, বলেই ধীরে ধীরে অন্য ঘরে চলে গেল। তারা যখন বাড়ির বাইরে পা দিয়েছে, সেই সময়ে বড় বউ এসে বিদ্রূপ করে বললে, কি গো বড় মানুষের মেয়ে, কোথায় যাওয়া হচ্ছে? ছোট বউ প্রণাম করে বললে, হাওয়া খেতে দিদি। তা কবে ফেরা হবে? যেদিন প্রতিশোধ নিতে পারবো। ছোট বউ ধীর ভাবে বললে, কি প্রতিশোধ নিবিল তুই, নে না। তীব্র স্বরে এই কথা বলে বড় বউ 2 হাত 2 কোমরে রেখে একটু নিচু হয়ে মুখ বাড়িয়ে দিল। যদি কোনোদিন নিতে পারি তো দেখতে পাবে।
বলেই ছোট বউ ধীরে ধীরে গাড়িতে গিয়ে উঠল। বড় বউ গতিশীল গাড়ির দিকে চেয়ে বললে, দূর হ দূর হ, নিপাত যা নিপাত যা। বউবাজারের এক অপ্রশস্ত গলি। সেই গলির ভেতরে আরও সরু একটি উপগলিতে একটি দোতলা বাড়ি। বাড়িটির একটি মস্ত গুণ এই যে এখানে রোদ বা বাতাসের উপদ্রব ভাড়াটিয়াদের একেবারেই সহ্য করতে হয় না। ফলে প্রবল দিনের আলোয় চোখ ঝলসে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। দিনের বেশিরভাগ সময়ই হ্যারিকেন বা লণ্ঠন জ্বালিয়েই থাকতে হয়। বাড়িটির ওপর নিচ মিলিয়ে 12টি ঘর, উপরতলায় 4টি, নিচে 8টি। ওপরের 2টি ঘরে বাড়িওয়ালা নিজে সপরিবারে থাকেন, বাকি 2টো ঘর ভাড়া দেওয়া। নিচে 8টি ঘরেই 8 জন ভাড়াটিয়া। প্রত্যেক ঘরের সামনেই দরমা দিয়ে ঘেরা ছোট্ট একটা জায়গা, সেখানেই রান্না করতে হয়। সেই অপ্রশস্ত জায়গার এক পাশে কারো ভাঙা উনুন, কারো কেরোসিনের টিন, কারো বা ছোট লোহার পিপেতে কয়লা আর ঘুঁটে রাখা। প্রত্যেকেরই একটি করে জল ভরা বালতি। সেখানে রান্না করতে বসলেই শরীরের অর্ধেকটা বাইরে বেরিয়ে থাকে। নিচতলার প্রতিটি ঘরের ভাড়া 8 টাকা 2 আনা, আর উপরতলার প্রতিটি ঘরের ভাড়া 12 টাকা 3 আনা। বাড়িতে 2টো কল, 2টো চৌবাচ্চা আর 2টো শৌচাগার। তার মধ্যে একটা শৌচাগার উপরতলায়, সেটি শুধু বাড়িওয়ালার পরিবারের জন্য, অন্য কারোর সেখানে যাওয়ার কোনো অধিকার নেই। একটি কল এবং তার পাশের চৌবাচ্চাটি দরমা দিয়ে ঘিরে বাথরুম বানানো হয়েছে। ঘর ভাড়া নিতে এলে বাড়িওয়ালা খুব বিনয়ের সঙ্গেই সেই বাথরুম, কল আর চৌবাচ্চা দেখিয়ে বলতেন, মশাই, আমার এখানে কোনো অসুবিধেই নেই, সব পৃথক বন্দোবস্ত, দেখতেই তো পাচ্ছেন, আপনার কোনো কষ্টই হবে না, ঠিক নিজের বাড়ির মতো। কিন্তু বাস্তবে দেখা যায় সেই বাথরুমে কারো প্রবেশাধিকার নেই, কারণ গৃহিণীর ভাষা এমনই শ্রুতি মধুর যে তার সামনে অতি বড় মুখরারও স্থান হয় না। শুধু তাই নয়, তিনি বাথরুমে প্রবেশ করলেই অপর কলটি খোলা নিষেধ, কারণ তাতে তার অসুবিধে হয়। যদি কেউ তাড়াতাড়ির জন্য দুর্বুদ্ধিবশত খুলে ফেলেন, তাহলেই গৃহিণীর কে রে এই কথা শোনা মাত্রই তার সেই দুঃসাহস সহসা উবে যেত। আর বাড়িওয়ালার আত্মীয় স্বজনদের কেউ যদি বাথরুমে ঢুকতেন, তখন সঙ্গে সঙ্গে হুকুম আসত, কল বন্ধ করো, বন্ধ করে দাও। সেই নির্দেশে গোটা বাড়ি যেন মুহূর্তে স্তব্ধ হয়ে যেত। বাড়িতে পা দিয়েই জ্ঞানদা শিউরে উঠল। তারপর যখন সে নির্দিষ্ট ঘরে প্রবেশ করল, তখন তার মুখ একেবারে ফ্যাকাশে হয়ে গেছে। 2 হাতে 2 সন্তানকে আঁকড়ে ধরে স্তব্ধভাবে সে দাঁড়িয়ে রইল। পীড়নের তাড়নায় এসে কি করে বসেছে? স্বাস্থ্যকর দোতলা ঘর ছেড়ে তার সন্তানদেরকে সে কোথায় এনে ফেলেছে? গাড়ি থেকে জিনিসপত্র নামিয়ে অরিন্দমের দৃষ্টি যখন জ্ঞানদার উপর পড়ল, তখন তার 2 চোখ জলে ভরে এলো। কিন্তু মুহূর্ত মধ্যেই নিজেকে সামলে নিয়ে মুখে হাসির রেখা আনবার বৃথা চেষ্টা করে সে বললে, ওগো, চুপ করে দাঁড়িয়ে থাকলে তো চলবে না। 5:30 বেজে গেছে, 6টার সময়ে কলের জল চলে যাবে, আর 1 ফোঁটাও পাবার উপায় থাকবে না। জ্ঞানদা কেঁদে ফেলে বললে, দেখো, এর যে কি একটু ভালো বাড়ি পাওয়া যায় না? অভাব কি? 20, 50, 100, 200, 1000, 2000, যত ভাড়া দিতে পারবে ততই ভালো বাড়ি পাবে। এত দুঃখেও জ্ঞানদার মুখে ম্লান হাসি ফুটে উঠল। সে বললে, কি যে বলো তার ঠিক নেই। আমি কি তাই বলছি? আমি বলছি যে এইরকম ভাড়ারই মধ্যে একটু দেখে শুনে যদি। তা তো দেখে নিতেই হবে, নইলে এখানে যে তুমি থাকতে পারবে না তা আমি জানি। তবে তুমি বড্ড তাড়া দিলে কি না, তাইতেই তো ভালো করে খোঁজবার আর অবসর পেলুম না। জ্ঞানদা কতকটা আশ্বস্ত হয়ে বললি, কিন্তু দেখো, আজ তো আর রান্না হয়ে উঠবে না, একটু দুধ এনে দাও, আর কিছু খাবার নিয়ে এসো।
এই বলে সে গৃহস্থালী পাততে মনোসংযোগ করল। একদিন অরিন্দম বাজারে কি একটা কাজে বেরিয়েছিল। রাস্তায় দ্রুত হাঁটতে হাঁটতে হঠাৎ এক বন্ধু এসে তাকে জিজ্ঞেস করল, কি হে, এত তাড়াহুড়ো করে যাচ্ছ কোথায়? অরিন্দম তাকে দেখে অবাক হয়ে উত্তর দিল, এই সর্বধর্ম সমন্বয়ে। সে আবার কোথায়? এই যাকে সোজা কথায় কলেজ স্কোয়ার বলে। সে আবার সর্বধর্ম সমন্বয় হলো কি করে? এইটুকুও লক্ষ্য করে দেখনি? তবে তোমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিই। আচ্ছা, মির্জাপুর স্ট্রিট দিয়ে কলেজ স্কোয়ারে পড়তেই প্রথমেই ব্যাপটিস্ট মিশন, তারপরে বুদ্ধিস্ট টেম্পল, তারপরেই সঞ্জীবনী অফিস। এটা ব্রাহ্ম সমাজের একটা অঙ্গ। তার গায়েই মসজিদ, আর তার ও পিঠে শিবের মন্দির। সর্বধর্ম সমন্বয় কিনা মিলিয়ে নাও এবার। শুনে বন্ধুটি হো হো করে হেসে উঠল, বললে, হ্যাঁ, বলেছ, মন্দ নয়। আমাদের দৃষ্টি কিন্তু এইসব দিকে যায় না। তা না যাক, কিন্তু তুমি যাচ্ছ কোথা? তোমার কাছেই তো যাচ্ছিলাম। আমার কাছে? কি ভাগ্য! দরকারটা কি শুনি। শিবশঙ্কর বাবু তোমাকে একবার ডেকেছেন, বিশেষ দরকার আছে। শিবশঙ্কর বাবু আমাকে ডেকেছেন? কেন? আমি তো তার সব দাবি মিটিয়ে এখন রাস্তায় দাঁড়িয়েছি, তবে আর আমাকে ডাকা কেন? তা তো বলতে পারি নে ভায়া, তবে তার বিশেষ অনুরোধ তুমি একবার তার সঙ্গে দেখা করো। আচ্ছা, কবে যেতে হবে? যত শিগগির হয়। আচ্ছা, তুমি বলে দিও আজই সন্ধ্যের পর যাব। বেশ ভালো কথা, আমি তাকে তাই বলে দেব। বলেই বন্ধুটি চলে গেল। সেই দিন সন্ধ্যের পরই অরিন্দম শিবশঙ্কর বাবুর বাড়িতে গিয়ে উপস্থিত হল। অরিন্দম তার আগমন সংবাদ জানাতেই একজন বেয়ারা তাকে শিবশঙ্কর বাবুর কাছে পৌঁছে দিল। তিনি মহা সমাদরের সাথে তাকে গ্রহণ করলেন। শিবশঙ্কর বাবুর মানুষ চিনবার শক্তি ছিল অসাধারণ। অরিন্দম যখন তার অবস্থা সমস্তই তাকে খুলে বলেছিল, তখনই তিনি অরিন্দমের সততায় অত্যন্ত শ্রদ্ধাশীল হয়ে পড়েন এবং বোঝেন যে অরিন্দম প্রকৃতই একজন মানুষ। তিনি আরও জানতেন যে অরিন্দম একজন কর্মদক্ষ, উৎসাহী এবং পরিশ্রমী মানুষ। কিছুক্ষণ নানা কথা বলার পর তিনি বললেন, অরিন্দম বাবু, আমি সম্প্রতি একটা বড় কলিয়ারি কিনেছি, কিন্তু তার ব্যবস্থা এতই বিশৃঙ্খল যে কোনো উপযুক্ত লোক যদি সেখানে না থাকে, তাহলে সেটাতে আমাকে লোকসান খেতে হবে। অরিন্দম কোনো রকমের মন্তব্য প্রকাশ না করে জিজ্ঞাসু নেত্রে তার দিকে তাকিয়ে রইল। শিবশঙ্কর বাবু বলে যেতে লাগলেন, এখন সেই লোকসান যাতে না হয়, সেজন্য আমার একজন উপযুক্ত লোক সেখানে রাখতে হবে। এ বিষয়ে আপনি যদি আমাকে একটু সাহায্য করেন। অরিন্দম বিস্মিত হয়ে গেল। আমি আমি কি সাহায্য করতে পারি? আমার ইচ্ছে যে আপনি জেনারেল ম্যানেজার হয়ে সেখানে যান। আমি আপনাকে আমার কর্মচারী হয়ে যেতে বলছি না, ওয়ার্কিং পার্টনার হয়ে সেখানে যাবেন। সেখানে থাকবার উৎকৃষ্ট ফ্যামিলি কোয়ার্টার আছে, চাকর দারোয়ান সবই আছে। আপনার কোনো অসুবিধে হবে না। কেবল রাঁধুনি একজন আপনাকে নিয়ে যেতে হবে। আপনি এখন মাসে মাসে 150 টাকা খরচ করবেন। তারপর সব ঠিক হয়ে গেলে লাভের 10 আনা আমার, 6 আনা আপনার। অরিন্দম একেবারে বিস্ময় বিমূঢ় হয়ে পড়ল। এ কি সম্ভব? কোথায় মাসিক 40 টাকার কেরানি, আর কোথায় বড় একটা কলিয়ারির ম্যানেজারি? মাসিক 150 টাকা হাত খরচ, চাকর দারোয়ান, স্বাস্থ্যকর বাসগৃহ, ভবিষ্যতের বিপুল আশা। অরিন্দমকে নীরব দেখে শিবশঙ্কর বাবু বললেন, কি ভাবছেন অরিন্দম বাবু? আমার দ্বারা কি এই কাজ সম্ভব? সম্ভব না হলে আমি আপনাকে এ কাজের ভার দিতাম না। আমি বৃথাই এতদিন মানুষ চড়িয়ে আসিনি অরিন্দম বাবু।
তবে যদি শর্তের বিনিময়ে কোনোখানে আপনার মতের অমিল হয় সেটাও বলতে পারেন। না না, আপনার মতো বিবেচকের কোনো কাজই অসম্পূর্ণ নয়। আমি এই বিশ্বাস রক্ষা করতে পারবো কিনা তাই ভাবছি। অরিন্দম বাবু, সে ঠিক হয়ে যাবে। তাহলে আপনি কবে যাচ্ছেন বলে ধরব? যেদিন আপনি বলেন। শুভস্য শীঘ্রম। বিলম্বে আর কাজ কি? পরশুদিন সন্ধ্যার ট্রেনে আপনি রওনা হয়ে যান। অরিন্দম একটু বিপন্নভাবে বললে, কিন্তু কিন্তু ও বলেই শিবশঙ্করবাবু ড্রয়ার খুলে কতগুলো নোট বের করে তার দিকে এগিয়ে দিয়ে বললেন, এই 1000 টাকা আপনি এখন নিয়ে যান। এতে আবশ্যক জিনিসপত্র সব ঠিক করে নিন। অবশ্য এই টাকাটা আপনাকে অ্যাডভান্স দেওয়া হচ্ছে, পরে আপনার লাভের অংশ থেকে দিয়ে দেবেন। সুতরাং এতে তো কিন্তু হবার কিছু নেই। একটা সেকেন্ড ক্লাস গাড়ি রিজার্ভ করে দিতে বলছি। অবশ্য খরচটা কলিয়ারির অ্যাকাউন্টে। মনে রাখবেন, আপনি এখন এস চ্যাটার্জির পার্টনার। আপনাকে কিন্তু সেই রকমভাবেই চলতে হবে অরিন্দম বাবু। আর আমি সেখানকার কলিয়ারির ম্যানেজারকে টেলিগ্রাম করে দেব, তিনি স্টেশনে লোক আর মোটর পাঠিয়ে দেবেন। কৃতজ্ঞ চিত্তে বিদায় নিতে উদ্যত হলে শিবশঙ্করবাবু বললেন, যাবার আগে একবার আমার সঙ্গে দেখা করে যাবেন। কতগুলো আবশ্যক বিষয় আপনাকে বুঝিয়ে দেব। অরিন্দম সম্মতি জানিয়ে ধীরে ধীরে বের হয়ে গেল। 3 দিন পরে অরিন্দম যখন সপরিবারে ঝরিয়ায় গিয়ে উপস্থিত হল, তখন তাকে আর চিনবার উপায় নেই। নিজের ও ছেলে মেয়ে প্রভৃতির পোশাক পরিচ্ছদ সমস্তই এস চ্যাটার্জির পার্টনারের উপযুক্ত। স্টেশনে কলিয়ারির ম্যানেজার স্বয়ং উপস্থিত। দারোয়ান সসম্ভ্রমে মোটরের দরজা খুলে দিল। অরিন্দম সপরিবারে স্বাস্থ্যকর সুসজ্জিত প্রাসাদতুল্য বাড়িতে গিয়ে উঠল। ওদিকে শিবনাথ গ্রামের জমিদারের অধীনে কাজ করত। অরিন্দম কলকাতায় যাবার 1 বছর পরে জমিদারিতে একটা চুরি ধরা পড়ে। শিবনাথ নিরপরাধ হলেও সে কিন্তু নিস্তার পেল না। তাকে অনেক টাকা ক্ষতিপূরণ দিয়ে তবে মুক্তি পেতে হলো। ফলে শিবনাথ একেবারে সর্বশান্ত হয়ে গেল। এমনকি অরিন্দমের বেনামি সম্পত্তিও আর রক্ষা পেল না। মন্দাকিনীর এই নিজ নামীয় সম্পত্তি নষ্ট করবার ইচ্ছে একেবারে ছিল না, কিন্তু শিবনাথকে ভবিষ্যতের অনেক প্রলোভন দেখিয়ে মন্দাকিনীকে রাজি করাতে হলো। এই সম্পত্তি নষ্ট করতে শিবনাথ প্রথমটা একটু ইতস্তত করেছিল বটে, কিন্তু শেষে নিজেকে এই বলে বোঝালো যে অরিন্দম এই অবস্থায় থাকলে ঠিক এই কাজই করত। সে মনে মনে স্থির করে রাখল, ভবিষ্যতে সুযোগ হলে একই পরিমাণ সম্পত্তি বা টাকা অরিন্দমকে ফিরিয়ে দেবে। তারপর শিবনাথ যখন কাজকর্মের চেষ্টা করছিল, সে সময় সে ভীষণ বাতের ব্যাধিতে আক্রান্ত হয়ে পড়ল। আয় কিছুমাত্র নেই, ব্যয় সবই আছে, অধিকন্তু রোগের খরচ। নিরুপায় হয়ে মন্দাকিনী নিজের গোপন সঞ্চয় থেকেই কিছু কিছু নিয়ে খরচ করতে লাগল, কিন্তু শিবনাথকে জানালো যে সে অপরের কাছ থেকে টাকা ধার করে আনছে। যতই মন্দাকিনীর সঞ্চয় ক্ষয় পেতে থাকল, ততই তার রুক্ষ মেজাজ তরতর করে সীমানা অতিক্রম করে কোথায় যে গিয়ে পৌঁছল তা বলা দুর্ঘট। মাসখানেকের মধ্যে নিজের সঞ্চয় তো ফুরালই, অধিকন্তু তার অলংকারেও টান ধরল। তখন মন্দাকিনীর গলা থেকে যে বিষ উদ্গীর্ণ হতে থাকল, তা কণ্ঠ পান করে শিবনাথ বোধ করি নীলকণ্ঠ হয়ে পড়ল। না হয় তার মৃত্যু, না হয় তার রোগের উপশম। এদিকে বহুদিন অরিন্দমের কোনো সংবাদ নেই। সে যে কোথায় গেছে সে সংবাদ শিবনাথ অনেক চেষ্টা করেও পেল না। সে বেঁচে আছে কি মরে গেছে তা কেউ বলতে পারে না, তবে সে যে কলকাতাতে নেই তা ঠিক। এই সবই ভাবছে, এমন সময় মন্দাকিনী এসে স্বভাবসিদ্ধ তীব্র কণ্ঠে বললে, আজ উপোস, ঘরে এমন কিছু নেই যে বাঁধা দিয়ে বা বিক্রি করে কিছু আসবে। নিরুপায় শিবনাথের চোখ ছাপিয়ে জল এলো।
একটা কথা তার মুখে আসছিল, কিন্তু সে অতি কষ্টে তা চেপে গেল। শিবনাথের চোখে জল দেখে মন্দাকিনী আরো জ্বলে উঠল। বললে, ও ঢং আমি সব বুঝি গো, বুঝি। ভাইয়ের জন্য শোক সাগর একেবারে উতলে উঠছে। আহারে! শিবনাথ আর থাকতে পারল না, বলেই ফেলল, কিন্তু সে যদি আজ থাকতো তাহলে। থাকলেই তো হতো ভাইকে নিয়ে। আমার যেমন পোড়া কপাল, তাইতেই তো নিজের সব ঘুচিয়ে এই মুখ নাড়া সহ্য করছি, মা গো মা। বলেই ডাক ছেড়ে কাঁদতে লাগল। শিবনাথ নিজেকে সামলে নিয়ে বললে, ছি, কাঁদো কেন? আমি কি তোমাকে মুখ নাড়া দিয়েছি নাকি? শুধু বলছি। আর থাক, তোমাকে আর আদিক্ষেতার কাজ নেই। বুঝি গো, আমি সব বুঝি। তোমার প্রাণ যে কোথায় পড়ে আছে তা আমি এতদিন তোমার সঙ্গে ঘর করেও কি বুঝিনি মনে করছো? প্রাণ আমার ঠিক তোমার উপরই পড়ে আছে, এ যে তুমি জানো না তাও তো নয়। মন্দাকিনীর তীব্র ভাবটা কিছুটা নরম হয়ে এলো। বললে, ওরে বাবা, আবার কাব্যিও আছে। তা সে চুলোয় যাক, এখন ছেলে পুলেই বা খাবে কি, আর তোমার মুখেই বা দেব কি? কোনো উপায় কি নেই? ওগো, আমি যতই মন্দ হই তবুও বড় গলা করে বলতে পারি, কোনো বেটা বেটি এ কথা বলতে পারবে না যে আমার হাতে পয়সা থাকতে স্বামী পুত্তুরকে না খেতে দিয়ে রেখেছি। শিবনাথকে এই কথা অবশ্যই স্বীকার করতে হলো, কিন্তু সেই আহারের সঙ্গে যে বাক্য বিষ মিশ্রিত থাকে তা পরিপাক করবার শক্তি শিবনাথ ছাড়া অতি বড় ধৈর্যশীলের পক্ষেও সম্ভব ছিল না। শিবনাথ মর্মান্তিক নিঃশ্বাস ফেলে বললে, তাহলে মৃত্যুই অবধারিত। আমি তো মরতেই বসেছি, আর তো কদিন। তবে তোমরা, আমি কি করব? আমি তো নিরুপায়। আমি যদি আগে মরতুম তাহলে তোমাদের অনাহারে মৃত্যু হতো না। খোকার ভাতের বড় কাঁসার থালাখানা এতদিন প্রাণে ধরে বেচতে পারিনি, তাই বেঁচে আজ চলুক। আজ আর না হয় কাল চলল, তারপর পরশু কোথা থেকে আসবে? তুমি বেরোবে রাঁধুনিগিরি করতে, আর আমার ছেলে ভিক্ষে করতে। মন্দাকিনী ধীরে ধীরে বললে, আমি বলি কি, বাড়িখানা বেচে ফেলো। বেচে বাড়ি বন্ধকি টাকা শোধ করে যে টাকা থাকবে তাইতে অন্তত আমাদের কিছুদিন তো যাবে। তার মধ্যে তুমি উঠে আবার রোজগার করতে পারবে হয়তো। আমি খোকাকে দিয়ে থালাখানা বেচতে পাঠাইকে। বলেই যেমন সে ঘরের বাইরে পা দিতে যাবে, অমনি পল্লী পিয়নের পরিচিত কণ্ঠ শুনতে পেল, ঠাকুরদা, মানি অর্ডার। মানি অর্ডার? এ কি সম্ভব? মানি অর্ডার কে করবে? শিবনাথের উঠবার শক্তি নেই, সুতরাং পিয়নকে ঘরের মধ্যেই আসতে হলো। মন্দাকিনী জিজ্ঞাসা করলে, কত টাকার মানি অর্ডার রে হরেকেষ্ট? 50 টাকার দিদি ঠাকরুন। 50 টাকা? তোমার ভুল হয়নি তো হরেকেষ্ট, আমারই মানি অর্ডার তো। আমার ভুল হলে চলবে কেন ঠাকুরদা? এই আপনি দেখুন না। বলেই মানি অর্ডারের ফর্মখানি হরেকৃষ্ণ শিবনাথের হাতে দিল। শিবনাথ ভালো করে দেখল মানি অর্ডার তারই বটে। কুপনে লেখা আছে, শ্রীচরণেষু, আপনি সুস্থ না হওয়া পর্যন্ত প্রতি মাসে 50 টাকা করে পাঠাবো। আপনার চিকিৎসার কোনো ত্রুটি হবে না। প্রণত, শ্রী মুনীন্দ্রনাথ। মুনীন্দ্র? কই, মুনীন্দ্র বলে তো তার পরিচিত কেউ নেই। পোস্ট অফিসের নামের দিকে দৃষ্টি দিয়েই শিবনাথ দেখল তাতে বউবাজার পোস্ট অফিসের ছাপ। প্রেরক যিনি হন এটা ভগবানের দান মনে করে শিবনাথ যুক্ত কর মাথায় ঠেকাল। মন্দাকিনীর চিররুক্ষ মুখেও যেন প্রসন্নতার হাসি দেখা দিল। সবেমাত্র সন্ধ্যা উত্তীর্ণ হয়েছে। কয়লার খনির 6 আনার মালিক অরিন্দম ঝরিয়ার মনোরম বাসভবন সংলগ্ন উদ্যানের মাঝে
প্রশস্ত সরোবরের সিঁড়িতে বসে অতীত বর্তমানের নানা কথা ভাবছে। কিছুদিন থেকেই দেশে যাবার জন্য সে ব্যস্ত হয়ে পড়েছে, কিন্তু এমন কতগুলো প্রয়োজনীয় কাজ হাতে ছিল যে সে সকল সুবন্দোবস্ত না করে তার এই স্থান ত্যাগ করবার কোনো উপায় ছিল না। আজ সেসব ঝঞ্ঝাট মিটেছে। এইবার কবে দেশে যাওয়া ঠিক হবে তাই স্থির করবার জন্য জ্ঞানদার অপেক্ষা করছিল। এই সময়ে বাগানের ফটকের ভেতর একখানা বহুমূল্য মোটর এসে প্রবেশ করল। পুত্রকন্যার সাথে মোটর থেকে নেমে জ্ঞানদা সহাস্য মুখে স্বামীকে লক্ষ্য করে বললে, কি গো বড়লোক, হাওয়া খাচ্ছ নাকি? বড়লোক আবার কে গো? যে মোটরে চড়ে সান্ধ্য সমীরণে বেরিয়ে এলো সে, নাকি যে সমস্ত দিন ঘুরে ঘুরে রাজ্যের কুলির সঙ্গে বকাবকি করে এলো সে? বড়লোকের লক্ষণই তোই। তা বলো, এখন দেশে যাবে না এখান থেকে নড়বে না? দেশে তো যেতেই হবে, অন্তত মেয়ের বিয়ের জন্যও তো যেতে হবে। তবু ভালো যে মেয়ের বিয়ের কথাটা তোমার মুখ দিয়ে বেরুলো। হ্যাঁ গা, তোমার সব কাজ মিটেছে তো? হ্যাঁ, আজ সব মিটিয়েই ফেলেছি। এখন যেদিন হুকুম হবে সেদিনই তামিল করতে প্রস্তুত। তাহলে হুকুম শোনো, কালই দিন ভালো। আমি পাঁজি দেখিয়েছি, সন্ধ্যার পর এখান থেকে বেরুতে হবে। ঠিক আছে, হে অধীন প্রস্তুত। কিন্তু মহাশয়া কি এর মধ্যে প্রস্তুত হতে পারবেন? মহাশয়ের যদি সাংসারিক কাজের দিকে একটু দৃষ্টি থাকতো তাহলে দেখতে পেতেন যে আমার সবই প্রস্তুত। কেবল আপনার আদেশের অপেক্ষা আর আমার হুকুম জারি করতে যেটুকু বাকি। যথা আজ্ঞা, আপনার আদেশ পালনের জন্য প্রস্তুত হই। ও কি, আবার কোথায় যাও? কেন, গাড়ি রিজার্ভ করতে। তার জন্য তোমার আবার যাবার দরকার কি? না না, আমি যাচ্ছি নে, ড্রাইভারকে দিয়ে খবরটা দিচ্ছি। অরিন্দম ড্রাইভারকে ডেকে গাড়ি রিজার্ভ করার জন্য হুকুম দিল। ড্রাইভার জিজ্ঞাসা করলে কোন মোটরখানা যাবে। অরিন্দম তাকে জানালো যে সে আদেশ তাকে পরে দেওয়া হবে। সেলাম করে ড্রাইভার চলে গেল। রায়পুর গ্রামে হুলস্থুল পড়ে গেছে। গ্রামের নতুন জমিদার আজ প্রথম এখানে পদার্পণ করবেন। 3 বছর হলো এই জমিদারি তিনি কিনেছেন, কিন্তু এ পর্যন্ত গ্রামের কেউই তাকে দেখেনি। এই জমিদারের আমলে আগের জমিদারির অত্যাচারের মতো কিছুই না থাকায় প্রজারা সকলেই তার প্রতি সন্তুষ্ট, আর সেজন্যই তাকে দেখবার জন্য লোকের এত আগ্রহ। তিনি কলকাতা থেকে সরাসরি মোটরে আসবেন, এ কথা গ্রামে ইতিমধ্যে রাষ্ট্র হয়ে গেছে। সকলেই এই সংবাদে সন্তুষ্ট। কেবল মন্দাকিনী গর্জাচ্ছে, আর তার চির অভ্যস্ত কটু বাক্য না দেখা ওই জমিদারের উদ্দেশ্যে বর্ষণ করে চলেছে। কেননা জমিদারের নায়েব নোটিশ দিয়ে গেছে, অবিলম্বেই তাদেরকে ঘর ছেড়ে দিতে হবে, কারণ এই স্থানে জমিদার একটি নতুন বাড়ি প্রস্তুত করবেন। শিবনাথের দেনার দায়ে এই বাড়িটি নিলামে কিনে নিয়েছেন নতুন জমিদার। এখন অবশ্য শিবনাথের সংসারে অভাব নেই, প্রতি মাসে নিয়ম করে 50 টাকা এসে পৌঁছয়। ভয়ঙ্কর বাতের রোগটাও অনেকটাই সেরে গেছে, তবে তার স্মৃতি হিসেবে একটি পা আজীবনের জন্য অকেজো হয়ে গেছে, তাই তার আর রোজগার করার শক্তি নেই। মন্দাকিনীর হয়েছে জ্বালার উপর জ্বালা। পাশের পতিত বাড়িখানা মেরামত করে বাসোপযোগী করা হয়েছে। নিজের মাথার ঠাঁই ঘুঁচে যাচ্ছে, আর অপরে তারই সামনে এই সুন্দর বাড়িটিতে এসে বাস করবে। অসহ্য। বেলা প্রায় 10টা। একখানি বহুমূল্য মোটর ধীরে ধীরে গ্রামের মধ্যে প্রবেশ করল। সবাই বুঝল এই মোটরে জমিদার আসছেন, কিন্তু তারা দেখে আশ্চর্য হলো যে মোটরখানা জমিদার ভবনের দিকে না গিয়ে একটা অপ্রশস্ত গলির মুখে দাঁড়ালো। গাড়িখানা দাঁড়াতেই একটি মহিলা ধীরে ধীরে নেমে এলেন।
এবং তার সঙ্গে সঙ্গেই সুসজ্জিতা নানা অলঙ্কারে শোভিতা অপরূপ রূপ লাবণ্যবতী এক কিশোরী এবং একটি প্রিয়দর্শন বালকও নেমে এলো। আর সঙ্গে নেমে এলো ক্যাশ বাক্স হাতে এক পরিচারিকা। সঙ্গে অন্যান্য লোকজন আর কেউ নেই, মাত্র চালকের পাশে বসা এক জমকালো পোশাক পরা অস্ত্রধারী রক্ষী। মহিলাটির পরনে চওড়া লাল পাড় শাড়ি, দুই হাতে দুগাছা শাঁখা, একগাছি করে চটা ওঠা সোনার রুডি, অন্য কোনো অলংকার নেই। সকলে ভেবে পেল না যে ইনি কে। তারা সিদ্ধান্ত করল ইনি নিশ্চয়ই জমিদার গৃহিণী নন, কেননা জমিদার গৃহিণীর যা লক্ষণ এতে তার কিছুই নেই। মহিলাটি কোনো দিকে লক্ষ্য না করে যেন চিরপরিচিত পথে এগিয়ে চললেন। তার সহযাত্রীরাও তাকে অনুসরণ করল। মন্দাকিনী সকাল থেকেই জমিদারের উদ্দেশ্যে নানা প্রকার গালি বর্ষণ করে সবেমাত্র রান্নার উদ্যোগ করছে। এমন সময়ে মহিলাটি এসে তাকে প্রণাম করে দাঁড়াল। বালক ও কিশোরী তার ইঙ্গিত মতো একটু তফাতে দাঁড়িয়েছিল। মন্দাকিনী মহিলাটির দিকে ভালো করে দেখে একেবারে জ্বলে উঠল। তীব্র স্বরে বললে, কি লো ছোট বউ, কোন মুখ নিয়ে আবার আমার সামনে এসে দাঁড়িয়েছিস? যাবার সময় বলে গিয়েছিলি না প্রতিশোধ নিতে পারি তো আসবো। জ্ঞানদা ধীরে ধীরে বললে, প্রতিশোধ নিতেই তো এসেছি দিদি। মন্দাকিনী মুখ ভেঙচিয়ে বললে, প্রতিশোধ নিতেই তো এসেছি? কি প্রতিশোধ নিবি তুই? আমি যদি জল খাই ভাঁড়ে তো তুই খাস ঘাটে, প্রতিশোধ নেবে? জ্ঞানদা ধীর স্বরে বললে, প্রতিশোধ নিয়েছি, নেব। মন্দাকিনী অবজ্ঞার সাথেই, কি প্রতিশোধ নিয়েছিস শুনি একবার, বলেই একটা উপহাসের হাসি হাসল। জ্ঞানদা একতাড়া মানি অর্ডারের কুপন তার দিকে ফেলে দিয়ে বললে, এগুলো চিনতে পারো? মুহূর্ত মাত্র মন্দাকিনীর মুখে কে যেন ছাই মারিয়ে দিল, কিন্তু পর মুহূর্তেই মন্দাকিনী বললে, ও তো মনীন্দ্রবাবু আমাদের দয়া করে যা দিচ্ছেন সেগুলোর রসিদ। ওগুলো কোনো রকমে বাগিয়ে এনে তুই আমাদের দেখাতে চাস যে তুই আমাদের দিচ্ছিস? ওরে আমার হিতৈষী রে! জ্ঞানদা শান্ত কণ্ঠে প্রশ্ন করল, মনীন্দ্রকে কখনো দেখেছ? না, দেখিনি। মন্দাকিনীর কণ্ঠ হঠাৎ শুকনো হয়ে এলো। তবে কি? তারপর জ্ঞানদার পোশাকের দিকে দৃষ্টি পড়ায় সে আশঙ্কা দূরে সরে গেল। মন্দাকিনী আবার নিপুণভাবে তাকে দেখে শ্লেষের সাথে বললে, কোথায় তোর মনীন্দ্রবাবু, দেখা না। জ্ঞানদা, মন্টু বলে ডাকতেই সেই প্রিয়দর্শন বালক এসে মায়ের কাজ ঘেঁষে দাঁড়াল। জ্ঞানদা মন্দাকিনীকে দেখিয়ে বললে, এই তোমার জ্যাঠাইমা, প্রণাম করো। তারপর মন্দাকিনীকে লক্ষ্য করে বললে, এই তোমার মনীন্দ্রবাবু, যে তোমাকে এতদিন মাসে মাসে 50 টাকা করে দিয়েছে। মন্দাকিনীর আর কিছুমাত্র সন্দেহ রইল না। সে হঠাৎ সব ভুলে 2 হাত বাড়িয়ে মন্টুকে কোলে নিয়ে চুমা খেতে লাগল। খোকা, আয় বাবা। তারপর জ্ঞানদাকে বললে, এই তোর প্রতিশোধ ছোট বউ? হ্যাঁ দিদি, এই আমার প্রথম প্রতিশোধ, যা নিয়েছি। এখনো বাকি আছে দিদি। তখন চারিদিকে প্রতিবেশিনীরা সমবেত হয়েছে। জ্ঞানদা কোনো দিকে লক্ষ্য না করেই বলে যেতে লাগল, তোমার দেওর রায়পুর জমিদারিটা সবই কিনেছেন, তার মধ্যে এই রায়পুর গ্রামখানা তোমাকে প্রতিশোধ দেবার জন্য আমি দান করলুম। বলেই পেছন দিকে চাইতেই সেই কিশোরী একখানা কাগজ তার হাতে দিল। সেই কাগজখানা মন্দাকিনীর হাতে দিয়ে জ্ঞানদা বললে, এই নাও,
রেজিস্ট্রি করা দানপত্র। আরও শোনো, ওই সামনের বাড়িটাই তোমরা কিছুদিন থাকবে বলেই ওটা মেরামত হয়েছে। কেননা এখানে তোমাদের জন্য একটা বড় বাড়ি তৈরি হবে। পরে সামনের বাড়িটা কাছারি করতে পারো। তারপর একটু হেসে জ্ঞানদা বললে, আর জমিদার গিন্নির তো শুধু শাখা হাতে দেওয়া চলে না দিদি। বলেই জ্ঞানদা ইঙ্গিত করতেই পরিচারিকা সেই ক্যাশ বাক্সটা খুলে মন্দাকিনীর সামনে ধরতেই তার ভেতরকার বহুমূল্য সোনার অলংকার যেন হেসে উঠে মন্দাকিনীর মুখটিকে নিজেদের সোনার বর্ণে প্রতিফলিত করে তুলল। মন্দাকিনী জ্ঞানদাকে দুই হাতে জড়িয়ে ধরে হাউ হাউ করে কেঁদে উঠল। জ্ঞানদা ধীরে ধীরে মন্দাকিনীর অঙ্গে কয়েকখানি সোনার অলংকার পরিয়ে দিয়ে ভূমিষ্ঠ হয়ে তাকে প্রণাম করলে। এখানেই শেষ হলো আজকের গল্প। গল্প পাঠে আমি রিয়া। আমাদের উপস্থাপনা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক আর পরবর্তী গল্পের জন্য সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর বাংলা সাহিত্যের বিভিন্ন রঙের গল্প যেমন আপনারা শুনতে পাচ্ছেন গল্প একান্তের ইউটিউব চ্যানেলে, তেমনি আমার জীবনের গল্প আপনারা দেখতে এবং শুনতে পাবেন গল্প একান্তের রিয়া নামক ফেসবুক এবং ইনস্টাগ্রাম প্রোফাইলে। ভালো লাগলে ফলো করে রাখতে পারেন। খুব শিগগির ফিরছি নতুন গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন গল্প একান্তে।